ভালো হলো না, এটা একদম ভালো হলো না। রঘুরাই এটা এত সহজে হজম করবে না। দিল্লি থেকে মানুষটা উড়ে এসেছিল সবটা ঠিক করে দেবে বলে, আর কিন্তু আসবে না বৌদি। এবার দূরে বসেই সবটা তছনছ করে দেবে। না 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 না, কি বলছো কি তুমি? আরে ধ্রুবর এখন মাথার ঠিক নেই, আমি দেখছি। আচ্ছা ধ্রুব, আমি যেটা বলছি আমার কথা এসব কেন বুঝতে যাবে বলো তো দিদি ভাই? মা দেখছেন তো, আপনি চোখের সামনে তো সবটা দেখতে পাচ্ছেন। আপনারা দুম করে একটা বাইরের মেয়েকে নিয়ে এসে ধ্রুবর ঘাড়ে চাপিয়ে দিলেন। আপনারা জানেন আপনারা ধ্রুবর কত বড় ক্ষতি করলেন? এই রঘুরায় লোকটার ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে? এই লোকটা ভীষণ সাংঘাতিক এবং এই লোকটার জন্য কিন্তু ধ্রুবর প্রাণের ভয় হতে পারে। মা, আমাদের জীবনযাত্রার ব্যাপারে কোনো ধারণা আছে আপনাদের? আমাদের জীবনের সব বড় ডিসিশন কি আপনারাই নেবেন? মা, আপনারা জানেন না যে আপনারা কত বড় ভুল করলেন ধ্রুবর জীবনের সাথে? তুমি মাকে বলো না, মা বাবা কি করলেন এটা? দাঁড়াও, মা ওই রঘুরের ক্ষমতা কতটা তুমি জানো? জানো না। সঞ্জনা ওর প্রাণ ভোমরা মা। আজ দেখলো তো সঞ্জনা কিভাবে রেগে গেল। কি ভাবছো এরপরে ওই রঘুরাই হাত পা গুটিয়ে বসে থাকবে? বড় বৌমা, সেই জন্যই তোমরা দাদু ভাইয়ের সঙ্গে এই মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছো? না বলা ভালো, বরং এই মেয়েকে দাদু ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো। এসব তুমি কি বলছো? না না, মানে ওর ঘাড়ে চাপাবো মানে বুঝলাম না। আচ্ছা, তুমি দাদার স্ট্যাটাসের ব্যাপারটা একবারও ভাববে না? রঘু রায়ের মতন একটা সিনিয়র অ্যাডভোকেটের মেয়ের সঙ্গে যদি আজকে ধ্রুবর বিয়েটা হতো তাহলে। রঘু রায় খুব সম্মানীয় লোক না? তোদের বাবাও কিন্তু যথেষ্ট সম্মানীয়। তাকে সকলে খুব সম্মান করতো, এখনো করে, এখনো করে। কই কোনোদিন তো কাউকে দেখিনি তোর বাবা কত বড় ক্ষতি করতে পারে ভেবে ভয়ে কাঁপছে, অথচ তোরা তো এই লোকটার ভয়ে কাঁপছিস রে। মা মা, দুটো সমাজও আলাদা, দুটো সময়ও আলাদা মা। এই সময়ে আমাদের এই সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকতে অনেককে ভয় পেতে হয় মা। কাকে ভয় পেতে হয় বৌমা? কাকে? ওই ওপরে যিনি আছেন তার চেয়েও বেশি ভয় পেতে হয়? বৌমা, আজ আমার মনে হচ্ছে আমাদের ইচ্ছেতে দাদু ভাই আর জোনাকির বিয়েটা হয়নি, হয়েছে ঈশ্বরের ইচ্ছে। এই রঘু রায়ের মেয়ের হাত থেকে দাদু ভাইকে বাঁচানোর জন্যেই ঈশ্বর দাদু ভাই আর জোনাকির বিয়েটা দিয়ে দিয়েছেন। জানো তো বৌমা, সেদিন হর পার্বতীর থানে আমি অনেকগুলো প্রশ্ন নিয়ে গিয়েছিলাম। আজ মনে হচ্ছে আমার সেই সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তাই তাই আজ আমি বড় নিশ্চিন্ত হলাম। মা, এই ঠাকুর দেবতাকে সাক্ষী রেখে নিজেদের ভুল ডিসিশনকে ঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না। আপনি এটা কেন বুঝতে পারছেন না আপনাদের এই ডিসিশনের জন্য দাদা আর দিদিভাই কতটা কষ্ট পাচ্ছে? বাস, আমার ঠাম্মি অনেকদিন পর এই বাড়িতে এসেছে। ঠাম্মিকে যেন কেউ কোনো কথা না শোনায়। মেজ কাকি, আমি চাই না কেউ। কি চাস না তুই? কি চাস না তুই? নিজের মতামত জানানোর ক্ষমতাই যখন তোর আছে, তখন তোর এই ঠাম্মি দাঁড়িয়ে বিয়ে দেওয়ার সময় তুই নিজের মতামত জানাসনি কেন? তুই চুপ করেছিস কেন? এই কথা আর কতবার হবে? আমরা জানতে চাইনি তুই, আমরা সবটা জানি।
তোমার ঠাম্মি এরকম, নিজের কাছে আঁকড়ে ধরে রাখার জন্য তোমার ঠাম্মি চিরকাল এই ইমোশনাল ব্ল্যাকমেল করার স্কিলস ঠাম্মির মধ্যে নেই। আর যদি মেনেও নি যে আছে, তাহলে আমি একটা প্রশ্ন করছি তোমাকে মেজ কাকা, এটা জেনেও তোমরা সবাই মিলে নীলমাধবপুরের বাড়িতে কেন গেছিলে? কোন স্বার্থে? কোন স্বার্থে মেজকা? ধ্রুব, কোন স্বার্থে? ধ্রুব প্লিজ, আমার তোকে কিছু বলার আছে। মা 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 প্লিজ লেট মি স্পিক মা, প্লিজ। একটা কথা আমি সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জোনাকি বিশ্বাসকে আমি সজ্ঞানে বিয়ে করেছি। আর এই ব্যাপারটা নিয়ে কেউ যেন আমার ঠাম্মিকে বা আমার দাদুকে কোনো কথা না শোনে। বোঝাতে পেরেছি সবাইকে? চলো ঘরে চলো। দাদু ভাই, আমি তো কথা বলছিলাম, তুমি কেন? আমি তো বলবোই ঠাম্মি, আমি না বলে তো পারবো না, তাই না? এখানে তোমাকে একা পেয়ে সবাই দল বেঁধে তোমাকে যা নয় তাই শোনাবে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, দেখবো না ঠাম্মি, সেটা অ্যাটলিস্ট আমি পারবো না। চলো ঘরে চলো, প্লিজ। জোনাকি, আয় ভেতরে আয়। শুনলে দিদি ভাই, শুনলে? এখানে কিন্তু দুটো দল তৈরি হয়ে গেছে। তুমি এই বিয়েটা করতে রাজি ছিলে না, অথচ আমার ছেলে সবার সামনে এই বিয়ের সাপোর্টে এতগুলো কথা বলল। তুমি যখন সত্যি এই বিয়েটা করতে রাজি ছিলে না, তাহলে আমার ছেলেকে বাধা দাওনি কেন? ও কি বলবে দিদি ভাই? তুমি কাকে জিজ্ঞাসা করছো? ও যেটা চেয়েছে ও সেটা পেয়েছে। কিন্তু তার জন্য যে আমার ছেলের জীবনে বিপদটা আরো বেড়ে গেল। আর আমি যত ধ্রুবকে জানি, ও দাদু ঠাম্মিকে এত ভালোবাসে যে কিছুতেই ওই সত্যিটা মানবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো জোনাকি, ধ্রুব এত ভালো মানুষ বলে ওর অ্যাডভান্টেজ নেওয়াটার কি খুব দরকার ছিল তোমার? তুমি জানো রঘুরাই ধ্রুবর কত ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু আমার মনে হয় ভয় পেয়ে কারোর কিচ্ছু করা উচিত নয় মা। একদম না। আমাকে তুমি মা বলে ডাকবে না। কি অধিকার দিয়েছে তোমাকে আমাকে মা বলে ডাকার? জোনাকি, দাও তোমার ব্যাগ, দাও দাও, আমি নিয়েছি ঘরে। চলো তুমি চলো, এসো ঘরে, চলো চলো চলো। অপূর্ব। ধ্রুব বদলে গেছে প্রমীলা। মা কিন্তু সাংঘাতিক চাল চাললেন দিদি ভাই। মেয়েটাকে সোজা ওখান থেকে এখানে নিয়ে চলে এলেন। তাহলে ওই মেয়েটাকে এবার মাথায় তুলে একেবারে ভেইরেই করে সব নাচো। সেই ভুলটা কোনোভাবেই করা যাবে না। বুদ্ধি করে মেয়েটাকে চাপে রাখতে হবে, যাতে দুদিনে
এটা এই বাড়ি ছেড়ে বিদায় হয়ে যায়। আমার একদম ভালো লাগছে না। মাকে আমি সারা জীবন মায়ের মতোই দেখেছি। এত তাড়াতাড়ি, এত সহজে আমি কিছুতেই দুটো ভাগে ভাগ করতে পারবো না, এবং আমার বিশ্বাস মাও সেটা করছেন না। দিদি ভাই, তুমি কি গো, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি একটু সতর্ক হবে না? আমি সব জানি, কিন্তু মা এতদিন পর এ বাড়িতে এলেন, কোথায় মাকে একটু যত্ন করব সেই পরিস্থিতি নেই। আর এই সব কিছুর জন্য দায়ী ওই একটা মেয়ে, জোনাকি। এসো। বসো। আমার কথা ভাবতে হবে না দাদু ভাই, তুমি জোনাকির জন্য কি কি করতে পারো তাই দেখো। সেসব তো বুঝলাম ঠাম্মি, তোমাকে তো খাবার দাবার খেতে হবে নাকি? অনেক রাত হয়েছে। দাদু ভাই, এই পৃথিবীতে না তুমি ছাড়া জোনাকির আর কেউ নেই। দাদু ভাই, বিয়ে করা আর স্বামী হয়ে ওঠার মধ্যে না অনেকটা লম্বা পথ। অবশ্য সেই লম্বা পথের অনেকটাই তুমি এই এক রাতের মধ্যে পেরিয়ে এসেছো, আর বাকিটাও ভালোভাবে পেরিয়ে যেতে পারবে এই বিশ্বাস আমার আছে। তোমার অনেকগুলো ওষুধ খেতে হবে, কিন্তু ভুলে যাও না। আরে ওসব হবে, আছে, থাকবেও, ও নিয়ে ভেবো না। তার চেয়ে একটা দরকারি কথা আমি তোমাকে বলছি, সেটা ভালো করে মন দিয়ে শোনো। বলো। আজকে তোমাদের কাল রাত্রি, বুঝেছো? এরপর থেকে তোমরা দুজনে কেউ কারোর মুখ দেখতে পারবে না। হ্যাঁ, আর জোনাকি আজকে তোমাদের বাড়ির খাবারও খাবে না। কেন? বাইরে যা হলো সেটার জন্য খেতে পারবে কেন? আরে না না, এটা নিয়ম। আজকে জোনাকির বাপের বাড়ি থেকে খাবার আসার কথা, কিন্তু সেটা তো আর এখানে হবে না, তাই। বুঝলাম। না, নিয়ম যখন মানতেই হবে, কিছু করার নেই। দেখি কি করা যায়। তুমি রেস্ট নাও। দেখছি আমি। জোনাকি, কি রে, তুই এরকম চুপ করে দাঁড়িয়ে আছিস? আরে এটা তো নিজের জায়গা, সেটাকে চিনে নে। এটাই তো তোর সংসার, যেরকম নীল মাধবপুরে আমার, সেই রকম। অবশ্য সে কাজটা তোর পক্ষে খুব সহজ হবে না। ওরা তোকে ২-১০টা কথা শোনাবেই, কিন্তু তাই বলে দমে গিয়ে এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে থাকলে হবে? কাজের কাজটা করবি কি করে তাহলে? এখন যে তোর অনেক দায়িত্ব জোনাকি, দাদুর কথাগুলো মনে নেই? যেদিন জোনাকি বিশ্বাস সবার বিশ্বাস জয় করে সবাইকে মিট্টির বাড়িতে নিয়ে আসতে পারবে, মিট্টি বাড়ি করে ভরে উঠবে, সেই দিন থেকে ওকে আমি জোনাকি মিট্টির বাড়া ডাকবো। কি জোনাকি বিশ্বাস, রাজি? রাজি। গুড।
আমার উপর দাদুর কত ভরসা। আমি সবার মন জয় করব, নাতিবাবুর চোখ করে উঠব। দাদু 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 ফোন করছে। দাদু, এত রাত অব্দি তুমি জেগে আছো? মানে তোমার শরীর ঠিক আছে তো? শোনো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি এত রাত অব্দি জেগে থেকো না, এক্ষুনি শুয়ে পড়ো। আর প্রেশারের ওষুধটা খেতে আবার ভুলে যেও না, কিন্তু ওটা খেয়ে নিও মনে করে। আমরা সব ঠিকঠাক করে পৌঁছে গেছি, তুমি অকারণ চিন্তা করো না, ঠিক আছে? আরে দাঁড়া দাঁড়া, রেলগাড়ি চড়াচ্ছে, তাড়াতাড়ি ফোনটা দিদাকে দে। কি গো বলো? ওখানে পৌঁছে তো একটা ফোন করার নাম নেই। কেন ফোন করিনি সেটা তুমি বুঝতে পারছো না? জোনাকি বিশ্বাস ঠিক আছে তো? আমি ভালো আছি গো দাদু, তুমি আমার জন্য অত চিন্তা করো না। তোকে বরণ করে ঢুকিয়েছে বড় বৌমা? তুমি যখন সত্যি এই বিয়েটা করতে রাজি ছিলে না, তাহলে আমার ছেলেকে বাধা দাওনি কেন? ভয় পেয়ে কারোর কিচ্ছু করা উচিত নয় মা। একদম না। আমাকে তুমি মা বলে ডাকবে না। কি অধিকার দিয়েছে তোমাকে আমাকে মা বলে ডাকার? আচ্ছা, এ কি রূপকথা নাকি গো? সবকিছু এক রাতের মধ্যে ঠিক হয়ে যাবে? এ বাড়ির সবাইকে জোনাকিকে বুঝতে অনেকটু সময় লাগবে। গিন্নি, ওদেরকে বলে দিও ওরা যেমন তেমনই জোনাকি। জোনাকি কিন্তু মিত্তির বাড়ির বউ, তার মান, তার সম্মান ও বাড়ির কারোর থেকে কিছু কম অংশে নয়। জোনাকি বউ ভাতের নিয়ম যেন ঠিক মতো পালন করা হয়। তুমি যখন আছো সব কিছু ভালো করে বুঝে নাও। আমি কিন্তু মিত্তির বাড়ির বউয়ের কোন রকম অপমান সহ্য করবো না, বুঝেছো? ধ্রুব, মায়ের খাবারের ব্যবস্থা আমরা করেছি, কিন্তু ওই মেয়েটার খাবারের ব্যবস্থা আমরা করতে পারবো না। মা, তোমারও একই ডিসিশন নাকি? বুঝেছি। চলে গেল? কোথায় গেল? দিদি ভাই ঘরে গেল বোধহয়। ধ্রুব, ধ্রুবর এই চেঞ্জটা কিন্তু খুব অ্যালার্মিং বৌদি। কিভাবে ঘর থেকে বেরিয়ে গেল দেখলে? শুধু ভাবছি দাদা ফিরলে কি হবে। তার উপরে আজকে রঘুরাইকে যা দেখলাম, ওটা সামলানো খুব মুশকিল। অন্য কোনো অপশনের কথা ভাববেন না বৌদি। ধ্রুবকে সঞ্জনা নিজেই পছন্দ করেছে। ওর কাছে তো আর
অন্য কোনো অপশনও নেই। এমনিতেও তো আমি একটু রকচটা মানুষ, সঞ্জনার সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে কিন্তু আমার না ওই মেয়েটাকে আর এক সেকেন্ডও সহ্য হচ্ছে না। একটা উটকো মেয়ে পাকাপাকি ভাবে আমাদের সংসারে এসে সংসারের সবকিছুটা মলট পালট করে দিল। আমার না অসহ্য লাগছে। দিদিভাই, দিদিভাই, ধ্রুব বেরিয়ে গেল। ধ্রুব এত রাত্রে বেরিয়ে গেল? কোথায়? না না, তুমি আটকালে না কেন ওকে? তুমি তো ছিলে। এত রাত্রে বেরোলো, এখন যদি বাইরে রঘুরাই ওর কোনো ক্ষতি করে দেয় কি? বৌদি, আরে সবসময় এত ভয় পেলে চলবে? তুমি ধ্রুবকে কতক্ষণ বাড়ির মধ্যে আটকে রাখবে? দাদাকে ফিরতে দাও। দাদা ফিরলেই রঘুরায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে যাতে ব্যাপারটা ঠান্ডা করা যায়, এখন আমাদের সেটা ভাবতে হবে। হ্যাঁ স্যার, ধ্রুব মিত্রকে আমি ট্র্যাক করছি স্যার। ধ্রুব মিত্রর প্রত্যেকটা স্টেপের খবর চাই অভ্র। ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, সবটা। হয়ে যাবে স্যার, হয়ে যাবে। অভ্র, এটা কিন্তু যুথিকার কেসের সাক্ষীর মতন বিষয় নয়। এইখানে যেন কোনো রকম ভুল ভ্রান্তি না হয়। আমরা অলরেডি একটা চান্স মিস করেছি। যেভাবেই হোক ওকে ফাঁদে ফেলে আটকাবো ভেবেছিলাম, সেটা তো আপাতত হচ্ছে না। এখন সবটাই ডিপেন্ড করছে তোমার এই নজরদারির ওপর। আমি নজর রাখছি স্যার, নজর রাখছি। কোনো মতেই আমার নজর ওপর থেকে সরবে না, একদম চিন্তা করবেন না স্যার। অভ্র, আমার বিষয়ে কোনো খবর যেন ধ্রুব মিত্র খুঁড়ে বের করতে না পারে। আর যদি একটু ট্যাপও করে, তাহলে যা করতে বলেছি তাই করবে। ওকে স্যার, ঠিক আছে, চলো। ধ্রুব মিত্র, খেয়ে নিন না মা, প্লিজ। না মা, যেখানে জোনাকির জন্য কোনো খাবারের ব্যবস্থা হবে না, সেখানে আমি কিছুই মুখে তুলতে পারবো না। আমাকে ক্ষমা করো। মা, যেটা ঘটেছে সেই ব্যাপারটায় আমারও খুব খারাপ লাগছে, কিন্তু তা বলে আপনি কিছু খাবেন না? আপনি আমাদের বাড়িতে এসে যদি মুখে কিছু না তোলেন, তাতে আমার সংসারের অমঙ্গল হবে মা। বললাম তো খাবো না। আমাকে দিন, আমি দিদাকে ঠিক খাইয়ে দেবো।